তারপর মেঘপরি ও বৃষ্টিপরি দীনেশদের বাড়ির সামনে চলে আসে। আর দুই পরি দেখে কবিতা তার লম্বা চুল জলে ডুবিয়ে মাছ ধরছে। এই বছর বর্ষা ঢোকার আগে থেকেই লক্ষ্মীগঞ্জ গ্রামে এক নাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে, যার ফলে পুকুর নদী নালা সব প্রায় ভরে এসেছে। এই বৃষ্টির মধ্যে দীনেশ তার জমিতে গিয়ে দেখে সমস্ত জমিতে জল জমতে শুরু করেছে। হে সৃষ্টিকর্তা, এবার তো তুমি মুখ তুলে চাইতে পারো। তুমি কি দেখতে পাচ্ছ না যে এই মুষলধারে বৃষ্টির ফলে কৃষকদের জমির ফসল নষ্ট হতে বসেছে? সারা বছরের পরিশ্রম একেবারে সব শেষ হয়ে গেল। হায় 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 হায়, এই মেঘ ভাঙা বৃষ্টি কি আর থামবে না? মুষলধারে বৃষ্টি হয়েই চলে, কারণ মেঘের উপর তখন দেখা যায় দুই পরী তাদের জাদু ছড়ি দিয়ে বৃষ্টি ঘটাচ্ছে। মেঘপরি, তুমি তোমার জাদুর ছড়ি দিয়ে আরো ঘন কালো মেঘ তৈরি করো, না হলে যে আমার জাদু আর বেশিক্ষণ বৃষ্টিপাত করতে পারবে না। বৃষ্টিপরি, এবার আমাদের থামা উচিত। এই গ্রামে অনেক বৃষ্টিপাত ঘটিয়েছ, গ্রামবাসীদের অনেক ক্ষতি হয়েছে। এখানে আর বৃষ্টিপাত ঘটানো ঠিক হবে না। রানীপরীর আদেশ আমরা অমান্য করতে পারি না মেঘপরি, তুমি আরো মেঘ তৈরি করো। ঠিক আছে বৃষ্টিপরি, আমি তাই করছি। এই কথা বলে মেঘপরি তার জাদুদণ্ড দিয়ে আরো মেঘ তৈরি করতে থাকে। তারপর কালো মেঘ আরো জমাট বাঁধে। বৃষ্টিপরি তখন, এবার আমি আমার জাদুদণ্ড দিয়ে আরো বৃষ্টিপাত ঘটাবো। এই কথা বলে বৃষ্টিপরি মেঘের উপর জাদু করতে যেতেই তার হাত থেকে জাদুদণ্ডটি ফসকে পড়ে যায়। সর্বনাশ! আমার জাদুদণ্ডটি হাত থেকে ফসকে পড়ে গেল। কোথায় পড়লো কে জানে? তোমার জাদুদণ্ডটি মেঘ ভেদ করে নিশ্চয়ই পৃথিবীর ভূমিস্থলে কোথাও গিয়ে পড়েছে। আমাদের এক্ষুনি তা খুঁজে বের করতে হবে। হ্যাঁ মেঘপরি, জাদুদণ্ডটি যদি কোনো ভুল মানুষের হাতে পড়ে তাহলে তো মহা বিপদ হয়ে যাবে। আর যতক্ষণ না আমি জাদুদণ্ড খুঁজে পাচ্ছি ততক্ষণ এই বৃষ্টিও থামাতে পারবো না। তাড়াতাড়ি খুঁজে না পেলে যে গোটা পৃথিবীতে ভয়ানক বন্যা দেখা দেবে। বৃষ্টিপরি, আমাদের আর দেরি করা উচিত হবে না। চলো আমরা এক্ষুনি এই মেঘের নিচে যে গ্রাম আছে সেখানে গিয়ে তোমার জাদুদণ্ডটি খুঁজে দেখি। এই কথা বলে মেঘপরি ও বৃষ্টিপরি মেঘ ভেদ করে পৃথিবী রাজ্যে প্রবেশ করে। তারপর উড়তে উড়তে এদিক ওদিক তাদের জাদুদণ্ড খুঁজতে থাকে। ওদিকে তখন দীনেশ, না, এই বৃষ্টি থামবার নয়। ওপরওয়ালা কি চান জানি না। বাড়ি ফিরে যাই, জমির ফসলগুলোর আর শেষ রক্ষা হলো না। এই কথা বলে দীনেশ বাড়ির দিকে যেতে থাকে। এমন সময় সে হঠাৎ দেখতে পায় গাছের নিচে কি যেন একটা চকচক করছে। আরে, ওটা কি? এমন উজ্জ্বল আলোর মতো চকচক করছে। যাই তো, ওই দিকটায় গিয়ে দেখি। দীনেশ তাড়াতাড়ি করে সেইখানে গিয়ে দেখে গাছের নিচে এক অদ্ভুত সোনালী রঙের দণ্ড পড়ে আছে। সে সেটাকে হাতে তুলে নেয়। আরে, এটা কি জিনিস? এমন ধাতব জিনিস আমি তো আগে কখনো দেখিনি। আর কি অদ্ভুতভাবে চকচক করছিল। হাতে নেবার পরেই আলোক রশ্মি নিভে গেল। কি জানি বাবা, যাই হোক, এটাকে নিয়ে বাড়ি যাই। দীনেশ বৃষ্টিপরির জাদুদণ্ডটি নিয়ে তার বাড়ি ফিরে আসে। তারপর রান্নাঘরে ঢুকে তার বউকে বলে, এই দেখো গিন্নি, জমি থেকে ফেরার সময় আমি কি কুড়িয়ে পেয়েছি। দূর দূর, রাখো তো তোমার কুড়িয়ে পাওয়া জিনিস। এইদিকে দেখো, রান্নাঘরে চাল ফুটো হয়ে জল পড়ছে। আমি রান্না করতে পারছি না। ওদিকে দেখা যায় দুই পরী উড়তে উড়তে সেই গাছের কাছে এসে পৌঁছায়। বৃষ্টিপরি, দেখো, আমার জাদুদণ্ড আরো উজ্জ্বল আলো বিকিরণ করছে। তার মানে তোমার জাদুদণ্ড আশেপাশেই কোথাও আছে। আমাদেরকে আরো ভালো করে খুঁজে দেখতে হবে। হ্যাঁ মেঘপরি, তুমি একদম ঠিক কথা বলেছো। আমারও তাই মনে হচ্ছে। আমার জাদুদণ্ড আশেপাশেই কোথাও আছে, কিন্তু ওটা কারোর হাতে পড়ে যায়নি তো? তাহলে মহা বিপদ হবে। ওদিকে দীনেশদের রান্নাঘরের চাল থেকে বৃষ্টির জল পড়তেই থাকে।
তাতে উনুনটাও গেছে নিভে। এবার আমি কি করে রান্না করি বলো তো? পেট তো আর কথা শুনবে না, খাওয়া দাওয়া তো করতে হবে। কবিতা, আমি বলি কি, আমাদের বাড়ির পাশে যে চালা ঘরটা আছে ওখানে তো একটা উনুন আছে। আজ বরং তুমি বাইরের ওই চালা ঘরেই রান্না করো। আর কি কোনো উপায় আছে নাকি? ওখানেই রান্না করতে হবে। হাঁড়ি, কড়া, সবজির ঝুড়ি সব ওখানে নিয়ে যেতে হবে। তুমি বরং সবজির ঝুড়িটা বাইরে চালাতে দিয়ে আসবে, চলো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিয়ে আসছি, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। এরপর দিনেশ তার হাতের দণ্ডটি সবজির ঝুড়ির মধ্যেই রেখে দেয়। তারপর ঝুড়িটি নিয়ে বাড়ির বাইরে ওই চালা ঘরে দিয়ে আসে, আর কবিতা সেখানে উনুন জ্বালিয়ে রান্না করতে শুরু করে। ও কবিতা, আজ কি রান্না করছো গো? ভালো মন্দ কিছু রাঁধো না। কতদিন লাউ চিংড়ি ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাইনি। উফ, ভেবেই একেবারে মুখে জল চলে এলো। তোমার খাবার শখ বলিহারি, একবার চারিদিকটা তাকিয়ে দেখো, একেবারে সমুদ্র হয়ে গেছে। চারিদিকে কত জল জমে গেছে। আজ শুধু ভাত আর তরকারিই হবে। তাই রাঁধো, কি আর করা যাবে। কিন্তু এই বৃষ্টির মধ্যে উঠোনে এই জমা জলে যদি চিংড়ি আর ইলিশ মাছ ঘুরতো, তাহলে ওইগুলোই ধরে আজ রান্না হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, তাই আর কি। উঠোনে চিংড়ি আর ইলিশ মাছ চলে আসুক, তারপর আমিও আমার চুলটাকে ছিপের দড়ির মতো লম্বা করে উঠোন থেকে মাছগুলোকে ধরি। এই কথা বলা মাত্রই সবজির ঝুড়িতে রাখা বৃষ্টিপরীর জাদুদণ্ডটি চকমক করে ওঠে, আর সাথে সাথেই তাদের উঠোনের জমা জলে ইলিশ মাছ আর চিংড়ি মাছ চলে আসে। গিন্নি, তাকিয়ে দেখো, ওখানে সত্যি সত্যি চিংড়ি মাছ ইলিশ মাছ ঘোরাঘুরি করছে গো। হে ভগবান, আমার মুখের কথা যে সত্যি হয়ে গেল। দেখো দেখো, আমার চুলটা কেমন লম্বা হয়ে যাচ্ছে। কবিতার চুলটা ক্রমশ লম্বা হয়ে উঠোনের জমা জলে গিয়ে পড়ে। তারপর তাতে একে একে মাছগুলো এসে আটকাতে শুরু করে। কবিতা, তুমি তোমার চুলটা তাড়াতাড়ি জল থেকে টেনে তোলো, তোমার চুলে অনেক মাছ আটকেছে। হ্যাঁ হ্যাঁ, তুলছি তুলছি। এরপর কবিতা তার চুলটা জল থেকে তুলে আনতেই দেখে তাতে বেশ কিছু চিংড়ি মাছ ও ইলিশ মাছ আটকেছে। তারপর মাছগুলোকে চুল থেকে খুলে একটি পাত্রে রাখে। এ তো সত্যি সত্যি মুখের কথা সত্যি হয়ে গেল গো। এই জাদু হলো কিভাবে? কবিতা, তুমি তোমার চুল আবার জলে ফেলো, আরো মাছ উঠবে। এরপর কবিতা তার চুলটা আবার জলে ফেলে, আর তাতে ঝাঁকে ঝাঁকে মাছ এসে আটকাতে শুরু করে। আর ওদিকে বৃষ্টিপরী ও মেঘপরী। বৃষ্টিপরী, দেখো আমার জাদুদণ্ড কিভাবে চমকাচ্ছে। তোমার জাদুদণ্ড এই মুহূর্তে নিশ্চয়ই কোনো জাদু ক্রিয়া করছে। আমার মন বলছে ওই গ্রামের ভেতরেই কোথাও তোমার জাদুদণ্ড আছে। মেঘপরি, আমাদের এক্ষুনি ওই গ্রামে যেতে হবে, চলো তাড়াতাড়ি। কিন্তু বৃষ্টিপরী, এই বৃষ্টির ফলে আমাদের ডানাও যে ভিজে ভারী হয়ে গেছে, আমরা উড়তে পারছি না। চারিদিকে জলও জমে গেছে, এখন আমরা যাবই বা কি করে? ঠিক তখনই বৃষ্টিপরী দেখে গ্রামের একটি লোক ভাসমান বাঁশের ভেলায় করে ভেসে ভেসে যাচ্ছে। মেঘপরি, তুমি ওই দিকে তাকিয়ে দেখো, ওই লোকটার মতন তুমিও জাদু করে একটি বাঁশের ভেলা নিয়ে এসো। আমরা ওই ভেলাতে করে ভাসতে ভাসতে গ্রামের ভিতরে যাব। ঠিক আছে বৃষ্টিপরী। এরপর মেঘপরী জাদু করে একটি বাঁশের ভেলা প্রস্তুত করে। তারপর তারা দুজন বাঁশের ভেলায় চড়ে গ্রামের ভিতরে যায়। আর ওদিকে তখন দিনেশ আর কবিতা। কবিতা, অনেক মাছ জড়ো হয়ে গেছে, এবার তুমি জমিয়ে রান্না করো, আমি ঘরে যাচ্ছি। ঠিক আছে, তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো, আমি আর কয়েকটা মাছ ধরে চটপট রান্না করে নেব। ওদিকে মেঘপরী ও বৃষ্টিপরী বাঁশের ভেলায় ভাসতে ভাসতে গ্রামের মধ্যে জাদুদণ্ড খুঁজতে থাকে। বৃষ্টিপরী, আমার মনে হয় তোমার জাদুদণ্ড ওই দিকেই আছে, চলো আমরা ওই দিকটায় যাই। তারপর মেঘপরী ও বৃষ্টিপরী দিনেশদের বাড়ির সামনে চলে আসে, আর দুই পরী দেখে কবিতা তার লম্বা চুল জলে ডুবিয়ে মাছ ধরছে। বৃষ্টিপরী,
আমি যা দেখছি তুমিও কি তাই দেখছো? ওই বউটি তার চুল লম্বা করে জল থেকে মাছ ধরছে। অসম্ভব ব্যাপার। চুলের মধ্যে জাদুর শক্তি শুধুমাত্র কেশপরীরই ছিল। এই কি তবে রানীপরীর হারিয়ে যাওয়া সন্তান কেশপরী? মেঘপরি, ওই ঝুড়ির দিকে তাকিয়ে দেখো। ঝুড়ি থেকে কেমন আলোক ছটা বেরোচ্ছে। নিশ্চয়ই ওই ঝুড়িতেই আমার জাদুদণ্ডটি আছে। কিন্তু এ কি করে সম্ভব? একমাত্র কেশপরীর মুখ থেকে বেরোনো শব্দের ফলেই এমন জাদু হওয়া সম্ভব। এমন সময় কবিতা দেখে উঠোনের জমা জলে বাঁশের ভেলার উপর দাঁড়িয়ে দুই পরী অদ্ভুতভাবে তাকে দেখছে। ও মা, তোমরা কারা গো? আজকের লাকি ড্রয়ে নির্বাচিত সেরা কমেন্ট ও দর্শকদের নামগুলি হলো ফতেমা, মণিমালা, ইব্রাহিম, সুমাইয়া, পূজা, তানিয়া, আফরিন, আসিকুর, সামিম, পাপিয়া, সজীব, সালমা, নন্দিনী, সোনালি, সোহানা। আপনারও নাম ও সবথেকে সেরা কমেন্টগুলি পরবর্তী ভিডিওতে থাকতে পারে, তাই আমাদের চ্যানেল জলপরি কার্টুন এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর স্ক্রিনের উপরে আসা এই ভিডিওতে ক্লিক করে পরবর্তী ভিডিওটি দেখুন। আপনার নামটাও পরবর্তী ভিডিওতে কমেন্টে জানান। কি ভাবছেন? ভিডিওটি ক্লিক করে তাড়াতাড়ি দেখুন।